সবাই আলিজার কাছে গেল। আলিজা সবার কানে কানে কি কথা যেন বলতে লাগলো। এই ফাঁকে রোদেলা সবার চোখে ফাঁকি দিয়ে মেঘের কাছে গেল। আলিজার কথা শুনে সবাই বেশ খুশি হয়েছে। সবাই হাসতে হাসতে বাসার ভিতরে চলে গেল। রোদেলা গিয়ে দেখে ডাক্তার এসে গুলিটা বের করে দিয়েছে, হাতে এখন ব্যান্ডেজ করা। মেঘ শুয়ে আছে। মেঘের কাছে নীলা আর সীমান্ত এবং তার বাবা মা তারাও আছে। রোদেলা গিয়ে মেঘের মাথার কাছে বসলো। ডাক্তার কিছু ওষুধ লিখে দিল। নীলা একটা লোককে ওষুধ নিয়ে আসার জন্য পাঠিয়ে দিল। এখন কেমন লাগছে মেঘ তোমার? কাছের মানুষের এমন হতে দেখলে কি কারো ভালো লাগে? ভাইয়া, আমি তো প্রথমে খুব ভয় পেয়েছিলাম, কিন্তু পরে যা যা দেখলাম এখন আমারও সাহস হয়ে গেছে। সাহস সব জায়গায় দেখাতে নেই, বুঝলে তুমি? মেঘের লোকটা ওষুধ নিয়ে আসলো। রোদেলা নিজ হাতে মেঘকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। যে কয়দিন মেঘ অসুস্থ ছিল রোদেলা সেখানেই ছিল। দিনরাত মেঘের সেবা যত্ন করেছে রোদেলা। রোদেলার এমন সেবা, এত যত্ন মেঘকে মুগ্ধ করেছে। রোদেলা তো মনে মনে মেঘকে ভালোবেসে ফেলেছে। মেঘের মনও কেন জানি রোদেলাকে নিয়ে একটু একটু ভালোবাসা সৃষ্টি হচ্ছে। মেঘ এখন পুরোপুরি সুস্থ। এবার মেঘের কাজ হলো সীমান্তের বিয়ের প্রস্তাব নিয়ে যাও আদিত খানের কাছে। সে কি, এখনো তো ঘাস হোক হয়নি, তাহলে কোথায় যাচ্ছ তুমি? একটু আতিফ খানের কাছে যাব সীমান্ত আর ওর বাবা মাকে নিয়ে। এই শরীরে এইভাবে যাওয়াটা ঠিক হবে না তোমার। ঠিক হবে কি না সেটা জানি না, কিন্তু এখন যেতেই হবে। মেঘ যখন বের হচ্ছে তখনই নীলা সিরাজকে নিয়ে মেঘের কাছে আসলো। রোদেলা সিরাজকে চিনতে পারল না। আসতে এতদিন লাগলো কেন তোমার? ঠিক আছে, এখানে থাকো, আমি একটা কাজ সেরে আসতেছি। মেঘ রোদেলাকে সাথে নিল না, যদি তারা বুঝে যায়। তাই রোদেলা সেখানে থাকলো। মেঘ সীমান্ত আর ওর বাবা মাকে সাথে করে নিয়ে আদিত খানের বাসায় গেল। মেঘ এসেছে দেখে কি খাতে কি যত্ন শুরু হয়ে গেল। মেঘ শুধু মনে মনে হাসতেছে আর বলতেছে, যখন রোদেলা আমার ক্ষমতা আর টাকা, তখনই নিশ্চয় কোনো বুদ্ধি এঁটেছে তারা। মেঘ, আমরা জানি তুমি এনাদেরকে নিয়ে এখানে কেন এসেছো। আমরা সীমান্তের সাথে আদিবার বিয়ে দিতে রাজি আছি। হঠাৎ এত পরিবর্তন? জলে বাস করে নিশ্চয়ই কুমিরের সাথে লড়াই করা যায় না। তাছাড়া আদিবা তো তোমার বোন হয়, তুমি যার সাথে চাইবে তার সাথেই বিয়ে হবে। এই কয়দিনে কথা বলার ধরন থেকে শুরু করে সব এত পরিবর্তন। তখন তো আর জানতাম না তুমি এত বড় মাপের একজন মানুষ। অত কথাতে না যাই, আগামী পরশু সীমান্তের সাথে আদিবার বিয়ে হবে। আর হ্যাঁ, আপনার বাসার সামনে যে ভবনটা দেখতেছেন ওটা সীমান্তের নামে করা আছে। বিয়ের পর সীমান্ত আর আদিবার নামে আরও অনেক কিছু দিব, যাতে তারা আপনাদের থেকেও বড় হয়, বুঝলেন? তুমি আমার ছেলে হও, তুমি যা বলবে তাই হবে। তোমার বোন হয় আদিবা, তোমার যা দেবার ইচ্ছে তুমি দিও। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে উঠি, পরশু বিয়ে হবে এটা মাথায় থাকে যেন। আর হ্যাঁ, বিয়ের আয়োজনে কোনো কমতি যেন না থাকে। মেঘ সেখান থেকে সীমান্তর বাবা মা সীমান্তকে নিয়ে চলে গেল। মেঘ যাওয়ার পরই টুকু সেখানে আসলো। আদিত খান ইশারা করলো টুকুকে। টুকু মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। আলিজা, মেঘকে দেখে কি মনে হয়? মেঘ এত বড় লোক, এত ক্ষমতা তার? সব কিছুর উত্তর টুকু দিবে। টুকু যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেসব করেছো তো? এটা একেবারে ঠিক কথা বলেছেন স্যার। হ্যাঁ স্যার, সব জেনে শুনেই তো আসলাম আমি। তাহলে বলো, মেঘ কেমন করে এত বড় লোক হলো? এতিমখানায় থাকা অবস্থায় মেঘ ভালো ছাত্র ছিল। যেখান থেকে মেঘ পড়াশোনা শেষ করে শহরের ভালো কলেজে ভর্তি হয়। তারপর ভার্সিটিতে ভর্তি হয় মেঘ, যেখানে বৃষ্টি নামে এক বড় লোকের মেয়ের সাথে মেঘের সম্পর্ক হয়। সেই মেঘকে বিদেশে পাঠায় পড়াশোনা করার জন্য। কিন্তু মেঘ অর্থনীতিতে ব্যবসায়িক দিক দিয়ে খুব বুদ্ধিমান ছিল। যেখানেই একটা বড় কোম্পানিতে চাকরি নেয়, যিনি মালিক ছিল তার কোনো সন্তান ছিল না। তারপর কি হলো? তিনি মেঘের আচার ব্যবহার সততা দেখে মুগ্ধ হন। এরপর মেঘ সব সময় তার সাথে থাকে। যেহেতু ওই বিদেশি বড় লোক ছিল, তার শত্রুও ছিল, তাই তো মেঘকে মার্শাল শেখালো।
এরপর অনেক বড় বড় মানুষের সাথে মেঘের পরিচয় করিয়ে দেন। মেঘের বুদ্ধিতে তাদের ব্যবসা দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে মেঘের সেই মালিক মারা যাওয়ার আগে সব কিছু মেঘের নামে করে দেন। এত কোটি কোটি টাকার সম্পত্তি মেঘের নামে করে দিবেন কেন? নামে মাত্র মেঘের, কিন্তু তিনি মেঘকে বলতেন তার সম্পত্তি দিয়ে যেন বিশ্বের যত গরিব মানুষ বাচ্চা আছে তাদেরকে যেন মেঘ সাহায্য করে। তখন থেকেই মেঘ ইউনিসেফ ইত্যাদি অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়। আর এইভাবে প্রথমে আফ্রিকার কিছু গরিব দেশের শিশুদের জন্য, এরপর বাংলাদেশে চলে আসে, সেখান থেকে সব কার্যক্রম চালায় মেঘ। আর সে বৃষ্টির কি হলো? মেঘ বিদেশ যাওয়ার 4 মাস পর হঠাৎ বৃষ্টি নিখোঁজ হয়। তারপর বৃষ্টির পরিবার আরও কয়েক মাস পর জানতে পারে বৃষ্টি নাকি অপহরণ হয় আর অপহরণকারী তাকে মেরে ফেলে। এসব কিছু দেশে এসে জানে মেঘ। ছোট থেকেই তো দেখছি মেঘ পড়াশোনা আর কাজকর্মে খুব পটু, তাই তো আজকে সে নিজেই এত বড় মাপের মানুষ হয়েছে। শুধু তাই নয়, যখন দেশে এসে মেঘ বুঝলো এখানে টিকে থাকা খুব কষ্টের, তখনই মেঘ কৌশলে বড় বড় নেতা, এমপি, মন্ত্রীদের এদের হাত করলো। তাদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করতে থাকলো। এরপর দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন কোম্পানি বানালো, যেখানে হাজার হাজার লোক কাজ করতে লাগলো। আর ঠিক মেঘ এখানেই একটা গেম খেলেছে। মানে? এই যে হাজার হাজার লোক তার কোম্পানিতে চাকরি করে, তারা প্রত্যেকে ভোটার। তাদের পরিবারের বাবা মা, ভাই বোন তারাও ভোটার। তাহলে মেঘ যাকে ভোট দিতে বলবে তারা তো তাকেই ভোট দিবে। ঠিক এই জায়গায় তো মন্ত্রী ধরা, সেই জন্য তো মেঘের পা ধরেছিল, বিয়ের ক্যান্সেল করেছে। ওর বাপ ছিল জ্ঞান বুদ্ধিহীন মানুষ, তার ছেলে এত চালাক হলো কি করে? এতিমখানার শিক্ষকগুলো তাকে সুন্দর সুন্দর শিক্ষা, বর্ষের বর্তমান পরিস্থিতির বিপদে পড়লে কি করে বাঁচতে হয়, আর সব থেকে বেশি সাহায্য করেছে বৃষ্টি নামের মেয়েটা। তাহলে আমাদের সবাইকে কৌশলে থাকতে হবে, কারণ এই মেঘকে দেখে সুবিধার মনে হচ্ছে না। তাছাড়া এমনও হতে পারে নিজের বাপের মৃত্যুর প্রতিশোধও নিতে পারে। আবার আমরা যেটা প্ল্যান করেছি সেটা যেন নষ্ট না হয়, সেদিকেও নজর দিতে হবে। আমাদের সবাইকে সাবধানে পা ফেলতে হবে, আর মেঘের সাথে এমনভাবে মিশতে হবে মেঘ যেন মনে করে আমরা ছাড়া তার কেউ আপন নেই। এই জন্য তোমাকে আমাদের এত পছন্দ টুকু। ইস, কত কিছু করে যে আমাদের এক করে দিলে। তার বিনিময়ে তো আপনিও আমাদের পিছনে কোটি কোটি টাকা ঢেলেছেন স্যার। এতক্ষণ সব কিছু শুনলো আদিবা, যে ভাই তার প্রেমিকের সাথে তাকে এক করে দিতেছে, সে ভাইয়ের ক্ষতি হোক সেটা আদিবা চায় না। তাই তার মাকে বলে আদিবা লুকিয়ে মেঘের সেই ভবনে গেল। প্রথমে আদিবাকে ঢুকতে না দিল, পরে যখন বলল সীমান্তের হবু বউ এবং মেঘের ছোট বোন, তখন তাকে ঢুকতে দিল। হঠাৎ আদিবাকে দেখে মেঘ অবাক হয়ে গেল, কারণ একটু আগে তাদের বাসা থেকে বের হয়ে আসলো মেঘ। তোমার কথা পরে শুনতেছি, আগে শুনি আদিবা এখানে কেন? ভাইয়া, ওরা সবাই খারাপ, এমনকি আমিও খারাপ, কিন্তু তুমি যখন আমার মনের মানুষের সাথে এক করে দিতেছো তখন আর বসে থাকতে পারলাম না। কি কথা আদিবা? কি হয়েছে সেটা বলো আদিবা। ভাইয়া, ওরা সবাই বুদ্ধি করেছে সীমান্তের সাথে বিয়ে হলে আমি যেন ওই ভবন নিজের নামে করে নিই, এমনকি তুমি আমাকে আর সীমান্তকে যা যা দিবে সব যেন আমার নামে করে নিই। তোমার নামে হলেই বা সমস্যা কি? ভাইয়া, কথা সেটা নয়, বিয়ের পর তো তুমি চলে যাবে, তখন তারা সীমান্ত আর তার বাবা মাকে রোড অ্যাক্সিডেন্টের নাম করে মেরে ফেলবে, যেমনটুকু আর আব্বু করেছিল তোমার বাবার সাথে। আমার বাবার সাথে মানে ঠিক বুঝলাম না আমি। ভাইয়া, তোমাকে বলেছিলাম না আমি আম্মুর মতো। আমি কিন্তু মিথ্যা প্রচুর বলি, প্রচুর ঢং জানি, উপস্থিত বুদ্ধি দিয়ে মিথ্যা নাটক সাজাতে পারি। কিন্তু আজকে তোমাকে সত্যিটা বলি, তোমার বাবাকে আমার আব্বু মেরেছে। তোমার বাবা আত্মহত্যা করেনি, আম্মুকে পাবার জন্য আব্বু এইসব করেছে, এখানে আম্মুর কোনো দোষ নেই। আদিবার মুখে এসব শুনে মেঘ ধপাস করে বিছানায় বসে পড়ল। মেঘের চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। তাহলে তার বাবা আত্মহত্যা করে নাই? তাহলে সবাই যে বলাবলি করছিল শ্বশুর বাড়িতে মায়ের খাওয়ার জন্য অপমানিত হয়ে মেঘের বাবা নিজে মরেছে, তাহলে কি মেঘ এতদিন ভুল জানতো? তাহলে এসবের পিছনে আড়াল থেকে কাজ করেছে
আদিত খান, আর টুকু আদিত খানকে সহযোগিতা করেছে। মেঘকে সান্ত্বনা দিতেই মেঘের পাশে বসলো রোদেলা। মেঘের মাথাটা নিজের বুকের উপর রাখলো রোদেলা। মেঘ কেঁদে চলেছে। হয়তো আজকে মেঘের বাবা বেঁচে থাকতো, মেঘকেও এতিমের মতো বাঁচতে হতো না। কি দোষ ছিল তার? বাবা তাকে বুদ্ধি করে মারতে হলো। মেঘের যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি করবে এখন মেঘ? একদিকে সৎবনে বিয়ে, অন্যদিকে নিজের বাবার খুনির পরিচয় পাওয়া। শুধু তাই নয়, তুমি কি করো না করো সব কিছুর খোঁজ করে এসেছে। আদিবা, তুই সত্যি বলতেছ তো আদিত খান আর টুকু আমার বাবাকে মেরেছে? বললাম তো, আম্মুকে পাওয়ার জন্য এমন জঘন্য কাজ করেছে তারা। এমন কাজ তারা করতো না যদি তোমার বাবা আম্মুকে ডিভোর্স দিত। মানে? যতটুকু নিজে কানে শুনেছি, নানা মামারা তোমার বাবার কাছে ডিভোর্স পেপার দেয়, কিন্তু তোমার বাবা সেটা সই করে না, বরং আম্মুর সাথে সংসার করতে চায়। আম্মুরও মনটা নাকি গলতে থাকে, কিন্তু সেটা আমার আব্বু সহ্য করতে পারে না, তাই তোমার বাবাকে মেরেছে। এসব কি আম্মু জানতো না? আমরা দুই ভাই বোন বড় হবার পর আম্মু জেনেছে, কিন্তু তখন বা আর আম্মুর কি করার ছিল? তাই তো সব কিছু মেনে নিয়ে চলতে থাকলো। আর তোমার সাথে এমন ব্যবহার করার মানে হলো যাতে আম্মুকে তুমি বেশি প্রশ্ন করতে না পারো। আম্মুও তোমাকে আমাদের মতো ভালোবাসে, কিন্তু আব্বুর ভয়ে কোনো কথা বলতে পারে না। মা তো তোমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাহলে এত বছর পর জানার পরও কেন আম্মু কোনো কিছু করলো না? আব্বু তখন আম্মুকে ভয় দেখায় আমাদের সবাইকে মেরে ফেলবে। আমার চাচা হয় লোকটা, তাকে তো খুব ভালো করে চিনি আমি। এই লোকটা যে কোন কাজ করতে পারে। আগে বিয়েটা হোক, পরেরটা আমি পরে বুঝে নিব। ভাই প্লিজ কিছু একটা করো, না হলে আব্বু বিয়ের পর সীমান্তকে মেরে ফেলবে। আমি সীমান্তকে ছাড়া থাকতে পারবো না। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এবার তুমি বাসায় যাও, তোমাকে বাসায় না দেখলে আবার সমস্যা হতে পারে। আদিবা সীমান্তের সাথে দেখা করে কথা বলে সেখান থেকে চলে গেল। মেঘের রোদেলার বুক থেকে মাথা তুলে উঠে পায়চাই করতে লাগলো। মেঘের মাথায় কোনো কিছুই আসতেছে না। একটা কাজ অবশ্য করা যায়, কিন্তু সেটা তো কোনো কাজ হবে বলে মনে হয় না, কারণ আদিত খান আর টুকু যে খারাপের খারাপ, তাদের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। এই লোকটা যে কোনো কাজ করতে পারে। এত ভাবাভাবির কি আছে? দলিল করবে, সীমান্ত মরে গেলে সব সম্পত্তি চলে যাবে ট্রাস্টে। ওটা আগেই ভেবেছি, কিন্তু ওরা যে খারাপ, দেখা গেল সব কিছু আত্মসাৎ করে বাকিটুকু ট্রাস্টে দিল। আমাকে অন্য কিছু করতে হবে। আদিবার মুখে যখন সব সত্যি শুনলে, তখন পুলিশের হাতে তুলে দাও আদিত খানকে। সত্যি মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। তাহলে কি বলতে চাও? আমি কোনো ভুল কথা বললাম তোমাকে? অবশ্যই ভুল কথা বলেছ তুমি। পুলিশের কাছে ধরে দিলাম ঠিক আছে, কিন্তু আদিবা যদি তখন আসল সত্যিটা না বলে? কেন বলবে না? আমাদের সামনে তো সব সত্যি বললো আদিবা। আদিবার বাবা হয় আদিত খান। নিজের বাবা যতই খারাপ হোক, সন্তান কখনো তাকে বিপদে ফেলবে না, বুঝলে তুমি? এটা তো ভেবে দেখিনি। ওই বাপের সন্তান সে, বলা মুশকিল। মত পাল্টাতে কতক্ষণ? তাই তো ভাবতেছি কি করা যেতে পারে। এত ভেবে কাজ নেই, এখন বিশ্রাম নাও, একটু পরে তোমার ওষুধ আছে। চোখের ডাক্তার দেখি সার্জারি ডাক্তারও হয়ে গেছে। কিছু কিছু সময় আপন মানুষের জন্য অনেক কিছু হতে হয়। মেঘ বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছে কি করা যায়। হঠাৎ মেঘ একটা বুদ্ধি করলো। মনে মনে এই বুদ্ধি দিয়ে ধরতে হবে, তার আগে আদিবার সীমান্তের বিয়েটা হোক। মেঘ চোখ বন্ধ করতেই হঠাৎ করে বৃষ্টির কথা মনে পড়ে গেল। সেদিন বৃষ্টি মেঘকে খাওয়ার জন্য আর কাপড় কেনার জন্য টাকা দেয়, কিন্তু মেঘ যে হোস্টেলের রুমে থাকে, তার রুমগুলো সবাই কম বেশি নেশা করে। তারা আবার ছাত্র, রাজনীতি করে, তাই তাদের কথার বাইরে কেউ যেতে পারে না। ওরা এক প্রকার জোর করে মেঘের কাছ থেকে টাকা নেয়। প্রথম পর্বে যেটা দেখেছেন, বৃষ্টি চলে যায় আর মেঘ রাস্তার সাইডে বসে থাকে। মেঘের মনটা সত্যি খারাপ হয়ে যায়। কিছু সময় পর মেঘের কাঁধে কেউ হাত রাখে। মেঘ মাথা তুলে দেখে বৃষ্টি। তুমি না রাগ করে চলে গেলে, তাহলে আবার আসলে যে? তুমি এমন সরলসোজা কেন মেঘ? কি করব বলো? আমি যে এতিম, আমি চাইলে কি আর রাগী, জেদি, বদমেজাজি এসব হতে পারি?
এসব না হও, একটু প্রতিবাদী হও তুমি। কেউ তোমার থেকে জোর করে টাকা কেড়ে নিবে আর তুমি কিছুই বলবে না? ওরা তো ছাত্র রাজনীতি করে, ওদের অনেক ক্ষমতা আছে। কত করে বলি হোস্টেলে থাকতে হবে না, তবুও কেন আমার কথা শোনো না তুমি? এমনিতেই তুমি আমার জন্য অনেক করতেছো বৃষ্টি, তোমাকে আর চাপ দিতে চাই না। তোমার সততা, তোমার সরল মনোভাব আমাকে বারবার মুগ্ধ করে, তাই তো চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারি না আমি। সত্যি বলতে তুমি চলে গেলে হয়তো আমি মরে যাব বৃষ্টি। চুপ করো, এমন বাজে কথা মুখেও আনবে না তুমি। আমি মরে যাব, তবু তোমার থেকে কোনোদিনও আলাদা হব না। বৃষ্টি এবার মেঘকে নিয়ে সাইডে একটা বেঞ্চের উপর বসে পড়ল আর নিজের কাঁধে ব্যাগ থেকে বিরিয়ানি প্যাকেটটা বের করলো। মেঘ অপলকভাবে বৃষ্টির দিকে তাকিয়ে থাকলো। কিন্তু আমাকে টাকা দিলে না কেন তুমি? না, কি মনে করেছিলি আমি চলে গেছি? আরে বোকা, চলে যাইনি। সামনের রেস্টুরেন্ট থেকে তোমার জন্য নিয়ে আসলাম বিরিয়ানি। এবার থেকে আর টাকা দিব না। 3 বেলা যাতে ঠিক মতো খেতে পারো, তার জন্য একটা ভাতের হোটেল ঠিক করে দিব। সত্যি বৃষ্টি, তোমার বুদ্ধির তারিফ করতে হবে। এত কথা বলো না তো, এবার হা করো, আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিব। বৃষ্টি নিজ হাতে মেঘকে খাইয়ে দিতে লাগলো। মেঘ তো 3 দিন থেকে কোনো কিছু খায়নি, তাই সবটুকু বিরিয়ানি খেয়ে নিল। বৃষ্টি এবার পানির বোতলটা মেঘকে এগিয়ে দিল। পানি খাওয়ার পর তৃপ্তি ঢেকুর তুলল মেঘ। অবশেষে মেঘের পেটটা ঠান্ডা হলো। মেঘ হাসি মুখে বৃষ্টির মুখেও মেঘের মুখে হাসি দেখে বৃষ্টির মুখেও হাসি ফুটলো। শোনো মেঘ, এভাবে জীবন চলে না। তুমি যেভাবে সাথে সাথে ভাবে থাকতে চাও, এই সমাজের মানুষ তোমাকে সেভাবে থাকতে দিবে না। নিজেকে শক্ত করতে হবে, প্রতিবাদী হতে হবে, নিজের জীবনের সাথে নিজেকে লড়াই করে বাঁচতে হবে মেঘ। তুমি পাশে থাকলে সব করতে পারবো আমি বৃষ্টি, শুধু তুমি ছায়ার মতো আমার পাশে থেকো, তাহলে শত বিপদ শত বাধা আমি পার হতে পারবো। এই তো মেঘ, আমি আছি তোমার পাশে। মৃত্যু ছাড়া তোমার থেকে আলাদা হব না কখনো আমি। আমিও মৃত্যু ছাড়া তোমার থেকে আলাদা হতে চাই না। অনেক ঘরে এসেছি, আবার বাসায় যেতে হবে আমাকে। আর শোনো, তোমার রুমমেটদের থেকে দূরে দূরে থাকবে। মেঘ একটা রিক্সা ডেকে তুলে দিয়ে বৃষ্টি তার বাসায় চলে গেল। মেঘও তার হোস্টেলে চলে গেল। বৃষ্টি বাসায় ঢুকতে তার ভাইয়ের মুখোমুখি হলো। আসলে বাসার বৃষ্টির নিজের ভাই নয়, সৎ ভাই। বাসারের মা মারা গেলে বৃষ্টির মাকে বিয়ে করেন বাসারের বাবা। বাসারকে দেখে থমকে দাঁড়ালো বৃষ্টি। আজকাল দেখি রাস্তায় বসে যত ফকিরের বাচ্চার সাথে প্রেম করা হচ্ছে। ভাই, মেঘ কোনো ফকিরের বাচ্চা নয়। এতিমখানায় যে বড় হয়েছে সে ফকিরের বাচ্চা নয় তো কি? মেঘ যেই হোক না কেন, আমি মেঘকে ভালোবাসি, বুঝলে? ওই ছেলেকে ভুলে না গেলে এই বাসা থেকে চির করে বের করে দিব তোকে, বুঝলি? এই বাসার মালিক একা, তুমি নও ভাইয়া। এই বাসার এমন কি আব্বু যত সম্পত্তি আছে সব কিছুতেই আমার ভাগ আছে। বাসা থেকে বের করে দেওয়ার আগে আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝিয়ে দিতে হবে। এরই মাঝে বৃষ্টির বাবা মা দুজনেই সেখানে আসলো। 2 ভাই বোনের আগে কখনো ঝগড়া লাগতো না, কিন্তু বৃষ্টির জীবনে যবে থেকে মেঘ এসেছে ঠিক তখন থেকেই 2 ভাই বোনের মাঝে ঝগড়া লেগেই থাকে। বৃষ্টি, বাসার তোমার বড় ভাই হয়, তোমাকে শাসন করার অধিকার তার আছে। আব্বু ভাই অবশ্যই আমাকে শাসন করতে পারে, তাই বলে অন্য কাউকে অপমান করতে পারে না নিশ্চয়ই। যে ছেলের সাথে প্রেম করো তার কোনো পরিচয় আছে? চলে তো তোমার টাকায়, যেটা তোমার হাত খরচের জন্য আমরা দিই। মেঘ খুব ভালো একটা ছেলে, ভালো একটা ছাত্র। সব থেকে বড় কথা, মেঘের মতো সরল সাদাসিধে ছেলে আর একটাও পাবে না। মেঘ নিজের কথা না ভেবে সবসময় অপরের কথা চিন্তা করে। দেখেছে তোমার বাবার সম্পত্তি আছে, তাই তোমার সামনে ভালো সাজার নাটক করতেছে সে। আম্মু আব্বুকে একটু বোঝাও, মেঘ তেমন ছেলে নয়। দেখো আব্বু, আমি মেঘের সাথে প্রেম করি, কিন্তু মেঘ কোনোদিন আমাকে ব্যাড টাচ করে নাই। আব্বু, মেঘ গরিব হতে পারে, কিন্তু অপরের ধন সম্পত্তির প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এবার নিজের রুমে যাও আর ওই ছেলেকে ভুলে যাও, বুঝলি? বৃষ্টি রাগ করে নিজের রুমে চলে গেল। বৃষ্টির খুব রাগ হচ্ছে, কেন তার বাবা ভাই বোঝার চেষ্টা করতেছে না। মেঘ তো ওরকম ছেলে নয়। ইচ্ছা করতেছে নিজের রুমে সব কিছু ভেঙে ফেলতে। কারোর সম্পর্কে না জেনে কেমন করে তার ভাই এসব কথা বলতে পারে। বৃষ্টি বেলকনি থেকে বাইরের দিকে তাকিয়ে আছে।
ঠিক সেই সময় বৃষ্টির মা সেখানে আসলো। সব বাবা মাই চায় তাদের সন্তান ভালো থাকুক। তোর বাবা রাগ দেখালো বলে মন খারাপ করে আছিস তুই? আম্মু, মেঘ সেরকম ছেলে নয়। তুমিও আব্বুর মতো করে বলো। তুমিও আব্বুর মতো করে বড় শুরু করে দিলে। তোর আব্বু রাগ দেখালো বলে কি আমার উপর রাগ করে থাকবি? বৃষ্টি এবার ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির মাথায় হাত রাখলো। এবার বৃষ্টি কেঁদে দিল, কারণ মেঘকেও কোনো কিছু বলে বৃষ্টি সে তা সহ্য করতে পারে না। পাগলি মেয়েটা আমার কান্না করতেছে দেখি। আম্মু, সব বাবা মা চায় তাদের সন্তান সুখে থাকুক, কিন্তু এটা কি কখনো জেনেছে কোথায় মানুষ সুখ পায়? আচ্ছা আম্মু, আব্বু তো অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে। তুমি কি সুখী হতে পেরেছো? ওসব কথা রাখতো, একদিন মেঘকে নিয়ে আয় না দেখি কথা বলি। সত্যি বলতেছো আম্মু তুমি? আমি সুখী হতে পারি নাই তাই বলে কি নিজের মেয়ের কষ্ট দেখতে পারি না? এটা ঠিক, সব টাকা পয়সাওয়ালা মানুষের কাছে সুখ থাকে না। নিচে তো দেখলে পাশের বাসায় আঙ্কেলের মেয়েটা বিয়ে দিল কোটিপতি ছেলের সাথে, শেষে কিনা লাশ হয়ে ফিরলো। কথা সেটা নয় বৃষ্টি, প্রত্যেকটা বাবা একটা প্রতিষ্ঠিত ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়, কিন্তু কেউ কি জানে কার মনের ভিতর কি আছে? কে চায় না তার সন্তান সুখে থাকুক? আম্মু, সত্যি বলতেছি, মেয়ে খুব ভালো ছেলে, ওর কাছে আমি সুখী থাকবো। আচ্ছা বাবা, সব বুঝেছি, একদিন মেঘকে নিয়ে আয়, বাসায় দেখি কথা বলি। শোন, হাত মুখ ধুই আয়, আমি আজকে নিজ হাতে খাইয়ে দেব। বৃষ্টি খেয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। বৃষ্টি ওর মায়ের কথায় মনে একটু সাহস পেল। বৃষ্টি শুয়ে শুয়ে হাসতেছে আর মেঘের সাথে তার যেভাবে পরিচয় হয়েছে সেসব মনে করতেছে। মেঘ একদিন রাস্তার পাশে দোকানে কলা আর পাউরুটি খাচ্ছিল। সেখানে আরও লোক ছিল। একজন বয়স্ক মহিলা সবার কাছে খাওয়ার জন্য হাত পেতেছিল, কিন্তু কেউ মহিলাকে সাহায্য করে নাই। কিন্তু মেঘ নিজে না খেয়ে সেই বয়স্ক মহিলাকে খেতে দিয়েছিল। এসব কিছু বৃষ্টি গাড়ির ভেতর থেকে দেখেছিল। একদিন জ্যামে বৃষ্টি আটকে ছিল। হঠাৎ চোখ পড়ে মেঘ একজন অন্ধ লোককে রাস্তা পার করে দিতেছে। বৃষ্টি একদিন রাতে বাসায় ফিরতেছিল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে মেঘ পথ শিশুদের পড়াচ্ছিল। এসব আরও নানা রকম কাজ দেখেছে মেঘের। কোথাও খালি বোতল, পলিথিন ব্যাগ পড়ে থাকলে মেঘ সেসব তুলে ডাস্টবিনের মধ্যে রেখে দিত। কিন্তু বৃষ্টি জানতো না তারা দুজন একই ভার্সিটিতে পড়ে। একদিন বৃষ্টি মেঘকে নিজের ভার্সিটিতে দেখে বেশ অবাক হয়ে যায়। তাই বৃষ্টি মেঘের সাথে কথা বলতে এগিয়ে যায়, কিন্তু মেঘ তখন বৃষ্টিকে পাত্তা দেয় না। কারণটা সোজা, মেঘ মেয়েদেরকে একটু কম বিশ্বাস করে। কম বিশ্বাস করার কারণটা তো জানেন আপনারা। এভাবে অনেকবার ব্যর্থ হয় বৃষ্টি। শেষে একদিন বৃষ্টি মেঘের পথ আটকে দাঁড়ায়। আপনি দেখি খুব অহংকারী একজন ছেলে। আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি, আর আপনার ভাব দেখি বেড়ে গেছে। দেখেন, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তাছাড়া এভাবে কারোর সাথে কথা বললে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে। আপনি বোকা নাকি? এটা ভার্সিটি, এখানে যে কেউ কারোর সাথে কথা বলতে পারে, তাই বলে কি তাকে কেউ খারাপ বলে? আমার আপনার সাথে কথা বলতে কেমন লাগতেছে? আমি এখন যাব, আমার পথ ছেড়ে দেন। আপনার কোথাও যাওয়া হবে না। আগে আমার কথার উত্তর দিবেন, তারপর যাওয়া। নাহলে আপনার কপালে দুঃখ আছে বলে দিলাম। বৃষ্টির ঝাড়ি শুনে মেঘ ভয় পেয়ে গেল। এমনিতে মেঘ কারোর সাথে ঝগড়া করে না। মেঘ সবসময় ঝগড়া, মারামারি, তর্ক এসব থেকে দূরে থাকে। বৃষ্টি এমনভাবে পথ আগলে রেখেছে মেঘ চাইলেও যেতে পারতেছে না। মেঘের মুখটা দেখে বৃষ্টি খুব হাসি পাচ্ছে, তবুও বৃষ্টি নিজের হাসি চেপে রাখলো। বেচারা মেঘ তো আজকে শেষ। বৃষ্টি মেঘের অবস্থা দেখে মনে মনে হাসতে লাগলো, কিন্তু মেঘের কোনো প্রতিক্রিয়া নেই। বৃষ্টি বুঝলো যা করার জোর করেই করতে হবে তাকে। তাই বৃষ্টি মেঘের হাত ধরে টেনে নিয়ে ক্যান্টিনে গেল। মেঘ অবাক হয়ে গেল, কারণ এই প্রথম কোনো মেয়ে তাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলো। মেঘ শুধু চেয়ে চেয়ে অবাক হয়ে দেখলো। বৃষ্টি মেঘকে একটা চেয়ারে বসিয়ে সেও পাশের চেয়ারে বসলো। জব্বার ভাই, আমাদের দুজনের জন্য সিঙ্গারা, পুরি আর জিলাপি নিয়ে যাও। আমার কাছে টাকা নাই, আমি খাবো না। আপনাদেরকে দিয়ে হবে না, আমি টাকা দিব। আপনাকে চিনি, আপনার সাথে পরিচয় নাই, আপনার টাকায় কেনা খাবার কেন খাবো? আপনি দেখি খুব প্যাচের লোক, এত কথা বলেন কেন? আগে খান, আর খেতে খেতে পরিচিত হয়ে যাব।
বৃষ্টির এমন কথা শুনে মেঘের মনটা খারাপ হয়ে গেল। মেঘ সাথে সাথে মাথাটা নিচু করে ফেলল। মেঘ বুঝলো না হঠাৎ করে মেঘের আবার কি হলো, কেমন বলল যে তার মাথা নিচু করে নিতে হলো। যেভাবে কথা বলতেছেন আপনি, মনে হয় এতিম আপনার কেউ নাই। এই যে কি হলো, এভাবে মন খারাপ করে আসছেন কেন? আপনি সত্যি বলেছেন আমি এতিম। আমি ঠিকমতো খেতেই পারি না, আর আপনাকে পরে আমি কি খাওয়াবো? মেঘের কথা শুনে বৃষ্টি অবাক হলো, সাথে বৃষ্টির মনটা খারাপ হলো। কেন যে এই কথাটা বলতে গিয়েছিল তখন। আসলে আমি সরি, বুঝতে পারি নাই। দেখেন, আজকে আপনি খাওয়ালেন, পরে আবার আমাকে খাওয়াতে হবে। আমি এসবের মধ্যে নেই, আমার কোনো টাকা পয়সা নেই। না না, ঠিক আছে, সমস্যা নেই। সত্যি কথাই বলেছেন আপনি। এখনো মন খারাপ করে আছেন আমার উপরে? মন থাকলে না মন খারাপ হবে আমার? আমরা কি বন্ধু হতে পারি? আসলে আমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না, কারণ আমি এতিম। আমি কারোর সাথে তাল দিয়ে চলতে পারবো না। তাছাড়া আমি নিজেই ঠিকমতো খেতে পারি না। অত সব ভাবতে হবে না, শুধু আপনার সাথে বন্ধুত্ব করতে চাই আমি। মেঘের ইচ্ছে না থাকলেও বৃষ্টির এমন জোড়াজড়িতে না করতে পারল না। এরপর থেকে তারা দুজন ভালো বন্ধু হয়। ধীরে ধীরে মেঘের সম্পর্ক আরও কিছু জেনে নেয়। সব শুনে বৃষ্টি অবাক হয়ে যায়, কিন্তু বৃষ্টি মেঘের থেকে দূরে না গিয়ে মেঘকে আরও সাপোর্ট করতে থাকে। দুজনে বন্ধুত্ব আরও গাঢ় হয়। মেঘের সরল মনোভাব বৃষ্টিকে আরও মুগ্ধ করে দেয়। মেঘের চলাফেরা, পড়াশোনা, কাজকর্ম বৃষ্টির হৃদয় ছুঁয়ে যায়। দিন দিন বৃষ্টি মেঘের উপর দুর্বল হয়ে পড়ে, কারণ মেঘের কোনো কিছুর স্বার্থ নেই। মেঘও বৃষ্টির উপর নির্ভর হয়ে যায়। মেঘের সব কিছু খেয়াল রাখে, মেঘকে সাহায্য করে। মেঘের মন খারাপ থাকলে ঘুরতে নিয়ে যায়, মেঘকে মার্কেট করে দেয়, মেঘকে সব রকম পরিস্থিতিতে সাপোর্ট করে। বৃষ্টি সবসময় মেঘকে নিয়ে ভাবতে থাকে, মনে মনে হাসে, অনেক কিছু নিয়ে ভাবে। বৃষ্টি বুঝে গেছে মেঘ জীবনও তাকে ভালোবাসার কথা বলবে না। তার যথেষ্ট কারণ আছে, সেটাও জানে বৃষ্টি। তাই বৃষ্টি মেঘকে নিয়ে কোনো একটা বাগানে গেল। শহর থেকে একটু দূরে সেই বাগান, খুব সুন্দর জায়গাটা। আজকে হঠাৎ এখানে নিয়ে আসলে যে? মেঘ, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এত সিরিয়াস হওয়ার কি আছে? তোমার সব কথাই তো শুনি আমি। মেঘ, আমি কি দেখতে খারাপ? আমার চলাচল, কথা বলা সব কিছু কি খারাপ? একেবারে নায়িকার মতো দেখতে তুমি। তোমার চলাচল, কথা বলা সব কিছুই খুব ভালো। আমি যদি কাউকে প্রপোজ করি, ভালোবাসার কথা বলি, তাহলে কি সে ফিরিয়ে দিবে? যে কেউ চোখ বন্ধ করে হ্যাঁ বলবে। মেঘ, আমি সোজাভাবেই বলতেছি, আমি তোমাকে ভালোবাসি। কবে, কখন, কিভাবে সেটা নিজেও জানি না আমি। তোমার জীবনসাথী হিসেবে আমাকে কি পাশে রাখবে? বৃষ্টি, আমার সাথে কি মজা করতেছো তুমি? মেঘ, আমি সিরিয়াস, সত্যি তোমাকে ভালোবাসি আমি। মেঘ, বৃষ্টি, তোমার সাথে কি আমার যায়? দেখো তুমি কোথায় আর আমি কোথায়। যেখানে আমি এতিম, সেখানে তোমার সবাই আছে। যেখানে তুমি কোটিপতি ঘরের সন্তান, সেখানে আমি পথের মানুষ। তাছাড়া এই সম্পর্ক কোনোদিনও তোমার পরিবার মেনে নেবে না। মেঘ, এত সব বুঝি না আমি, এতটুকু জানি, তোমাকে পাওয়ার জন্য যদি সব ছাড়তে হয়, আমি সব রাজি। তোমাকে পাওয়ার জন্য যদি সবার সাথে লড়াই করতে হয়, তবুও আমি রাজি। বৃষ্টি, আমি পারবো না। আমার কারণে তোমার কোনো কিছু হোক, তা চাই না। তেলে জলে কখনো মিশে না বৃষ্টি, তাই আমার পক্ষে তোমার প্রস্তাবে রাজি হওয়া সম্ভব না। সেদিনের পর টানা এক সপ্তাহ দুজনের সাথে দেখা করে নাই, কথা বলে নাই। দুজনের কথা ভেবে শুধু কান্না করেছে। মেঘ বৃষ্টিকে দেখতে না পেয়ে, কথা বলতে না পেরে থাকতে পারে নাই। তাই তো আবারও দুজনে একই জায়গায় এসেছে। এক সপ্তাহে দুজনে ঠিকমতো খাওয়া, ঘুম কোনোটাই ঠিকমতো করে নাই। দুজনের চেহারা কেমন একটা শুকিয়ে গেছে, দুজনের চোখের নিচে কালো দাগ বসে গেছে। বলো, এখানে কেন ডাকছো আমাকে? এরকম হয়েছে কেন তোমার চেহারার? যে তোমার না ভাবলেও চলবে। কি জন্য ডেকেছো সেটা বলো আগে। আসলে এই সপ্তাহ তুমি কাছে না থাকায়
তোমার অনুপস্থিতি টের পেয়েছি। তুমি বাসা না থাকায় বুঝেছি তোমাকে ছাড়া বাঁচা সম্ভব নয় আমার। তাই তো এখন এসেছি তোমাকে আপন করে নেওয়ার জন্য। সত্যি বলতেছ? ছাড়ো, আশেপাশে সবাই দেখতেছে। ঠিক সেদিন থেকেই দুজনের একসাথে পথ চলা। মেঘের যাবতীয় খরচ সব বহন করে বৃষ্টি। বৃষ্টি মেঘকে যেভাবে চলতে বলে, থাকতে বলে, ঠিক সেভাবেই চলে থাকে মেঘ। এক কথায় পুরাই বৃষ্টির উপর নির্ভর হয়ে যায় মেঘ। বৃষ্টিও বুঝে গেছে মেঘের প্রতি সেও অনেকটা দুর্বল। মেঘকে ছাড়া থাকা তার পক্ষে সম্ভব নয়। বৃষ্টির মায়ের ডাকে বৃষ্টির ধ্যান ভেঙে যায়। প্রায় প্রতিদিন বৃষ্টির ভাই বাসার আর বৃষ্টি এসব নিয়ে লেগেই থাকে। বৃষ্টির বাবা বৃষ্টিকে অনেক কথা বলে, বৃষ্টি তবুও একটাই কথা বলে, তার মেঘকেই লাগবে। ঠিক আছে, আমি ওই ছেলেকে ঠিক আছে আমি ওই ছেলেকে মেনে নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যদি ওই ছেলে আগামী 4 বছরের মধ্যে যদি প্রতিষ্ঠিত হতে পারে তাহলে ওই ছেলের সাথে তোমার বিয়ে দিব। এরপর বৃষ্টি ওর বাবার কাছ থেকে টাকা নেয়। মেঘকে না জানিয়ে মেঘের জন্য জার্মানির পাসপোর্ট ভিসা করে বৃষ্টি, আর সেখানে যাতে পড়াশোনা এবং চাকরি করতে পারে সেটারও ব্যবস্থা বৃষ্টি করে ফেলে। সব কাজ করে এবার সে মেঘের কাছে যায় এবং মেঘকে সব কিছু বলে। দেখো বৃষ্টি, আমি তোমাকে ছাড়া এত দূর প্রবাসে থাকতে পারবো না। মেঘা, আমি আব্বুকে কথা দিয়েছি তোমার পড়াশোনা আর মাত্র 2 বছর বাকি আছে। 4টা বছর কোনো ব্যাপার না। তুমি কি চাও না আমাদের দুজনের 4 হাত এক হোক? বৃষ্টি, আমি তোমাকে চাই, তোমাকে সব সময় পাশে চাই, কিন্তু তোমাকে ছেড়ে থাকা সম্ভব না। আমি সব সময় তোমার সাথে থাকবো, তো তোমার ওই বুকে তো আমি আছি। তোমাকে আপন করে পাবার জন্য এত লড়াই করতে পারি, আর সে তুমি মাত্র 4 বছর আমার জন্য কষ্ট করতে পারবে না? আর তোমার সাথে তো প্রতিদিন কথা বলবো আমি। কিন্তু বৃষ্টি, সেখানে যাওয়ার পর যদি আমি কোনো কিছু করতে না পারি? সব করতে পারবে, সব কিছু ব্যবস্থা করে রেখেছি আমি। তুমি শুধু যাবে, পড়াশোনা করবে, চাকরি করবে, সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে পাবার জন্য আমি সব করতে রাজি। ওখানে একজন আত্মীয় আছে, উনি সব ব্যবস্থা করে দিবে, তোমার কোনো কষ্ট হবে না। থাকা খাওয়া কাজ সব ব্যবস্থা করা হয়ে গেছে, এখন শুধু তোমার যাওয়া বাকি। এরপর মেঘকে নিয়ে মার্কেট করতে গেল বৃষ্টি। সেখানে মেঘের জন্য শার্ট প্যান্ট টি শার্ট ঘড়ি সব কিছু কিনলো। শেষে বৃষ্টি নিজের জন্য একটা বেনারসি কিনলো আর মেঘের জন্য একটা সুন্দর পাঞ্জাবি কিনলো। তারপর বৃষ্টি কাকে যেন ফোন করলো। মেঘকে নিয়ে বৃষ্টির সরাসরি কোর্টে গেল। সেখানে আগে উপস্থিত ছিল বৃষ্টির বান্ধবী। একটু পরে সেখানে আসলো বৃষ্টির মা। মা, এ হচ্ছে মেঘ, আর মেঘ এটা হচ্ছে আমার মা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তোমার কথা বৃষ্টির মুখে অনেক শুনেছি। আজকে বৃষ্টিকে তোমার হাতে তুলে দিব, খুব ভালো লাগতেছে আমার। বোকার মতো এবার বৃষ্টির দিকে চেয়ে থাকলো মেঘ। বৃষ্টি বিষয়টা বুঝতে পারলো। আসলে আমি তোমাকে হারাতে চাই না, তাই তোমাকে কোর্টের মাধ্যমে কাবিন করে রাখতে চাই। সোজা কথায় আজকে আমাদের বিয়ে হবে। কিন্তু তোমার বাবা যে শর্ত দিয়েছে। সেসব অনেক কাহিনী, অনেক ঘটনা। এখন তোমাদের বিয়েটা হলেই বেঁচে যাই আমি। মেঘ কিছুই বুঝলো না। সেদিনই দুজনে কাবিন হলো এবং বিয়েটাও হয়ে গেল। বৃষ্টির মায়ের কাছে দুজনেই দোয়া নিল। তারপর বৃষ্টির মা চলে গেল, বৃষ্টির বান্ধবীও চলে গেল। তুমি যাবে না বাসায়? বিয়ে হলে হানিমুনে যাওয়া লাগবে না? মানে? আজকে আমরা কক্সবাজারে যাব হানিমুনে, আর সেখানে আমাদের দুজনে বাসর হবে, বুঝলে? হঠাৎ এরকম চিন্তা কোথায় থেকে আসলো? আর বাসায় যদি তোমার বাবা খোঁজ করে তখন কি হবে? সেসব চিন্তা তোমাকে করতে হবে না, বুঝলে? এখন বিয়ে হয়েছে, আমরা হানিমুনে কক্সবাজার যাচ্ছি। কক্সবাজার যাওয়ার পর সেই লাল বেনারসি পরে বধূ সেজে বসে থাকে বৃষ্টি। মেঘও নতুন পাঞ্জাবিটা পরে বর সেজে রুমে ঢোকে। আজকে মেঘ জার্মানি চলে যাবে। জার্মানির বার্লিন শহরে যাবে মেঘ। বৃষ্টি মেঘকে বিদায় দিতে চাচ্ছে না, বারবার দুজন দুজনকে জড়িয়ে ধরতেছে। শোনো, ওখানে তো আমি থাকতে পারবো না, তাই নিজের যত্ন নিয়ে ঠিকমতো খাবে, মন দিয়ে পড়াশোনা করবে, কাজের সময় কাজ করবে, আর বেশি বাইরে ঘুরবে না। তুমিও নিজের প্রতি খেয়াল রেখো, বুঝেছো? আমি খুব তাড়াতাড়ি সব কিছু করে তোমার কাছে ফিরবো। প্রতিদিন ফোনে কথা বলবো, আমার ফোন কিন্তু রিসিভ করবে।
আহা, সে কি দৃশ্য! দুজনের চোখে পানি। এই দেখাই তাদের দুজনের শেষ দেখা। মেঘকে বিদায় জানালো মেঘ, গিয়ে বিমানে উঠল। এই প্রথম মেঘের জীবনে সবচেয়ে বড় জানি নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া। মেঘ চলে গিয়েছে আজকে 4 মাস হয়েছে। প্রতিদিন মেঘ যখন সময় পায় তখনই বৃষ্টিকে ফোন করে কথা বলে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। মেঘের সাথে বৃষ্টির মধ্যে কথা বলতেছে বৃষ্টি। শোনো, বৃষ্টির মধ্যে ভিজবে না বলে দিলাম। এখন কি ভার্সিটিতে আছো তুমি? মেঘ, খুব জোরে বিজলি চমকাচ্ছে, তোমার কথা শুনতে পাচ্ছি না। আমি বাসায় গিয়ে তোমাকে কল করব। বৃষ্টির মধ্যে গাড়ি তো পাবে না। বৃষ্টি কমুক তারপর যেও তুমি। সাথে ছাতা আছে? রাস্তায় গিয়ে দাঁড়াই, যে কোনো কিছু পাবো। রিক্সা হোক, অটো হোক, সিএনজি হোক, কিছু একটা পাবো। শোনো বৃষ্টি, একটু দেরি করে যাও, আকাশের বৃষ্টিটা কমুক আগে। আচ্ছা, এখন রাখছি, কথা আটকে যাচ্ছে, পরে কথা বলবো এখন। বৃষ্টি ফোন রেখে দিয়ে ব্যাগ থেকে ছাতাটা বের করে। তারপর বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে রাস্তার পাশে দাঁড়ায়। খুব জোরে বৃষ্টি হচ্ছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। এমন সময় হলে রিক্সা, অটো, সিএনজি কত কিছু থাকে। একটু পরে একটা অটো আসে। পুরো অটোটা প্লাস্টিক দিয়ে ঢাকা, মানে যাতে ভিতরে বৃষ্টির পানি না ঢুকে। বৃষ্টি হাত তুলে অটোটা সেখানে দাঁড়ায়। বৃষ্টি অটোতে ওঠে। সেই অটোতে আরও একটা বোরকা পরা মেয়ে ছিল। সেই বোরকা পরা মেয়েটা বৃষ্টি নাকি কি একটা যেন ধরে। সাথে সাথে বৃষ্টি জ্ঞান হারিয়ে ফেলে। মানে সেদিনই বৃষ্টি কিডন্যাপ হয়। আর সেদিনের পর থেকে বৃষ্টির সাথে মেঘের কোনো যোগাযোগ থাকে না। বৃষ্টির মা থানায় মামলা করে। অনেক কিছুর পর পুলিশ বৃষ্টির লাশ এনে দেয়, তাও প্রায় 6 মাস কেসটা চলার পর। জার্মানি থেকে মেঘ খুব চেষ্টা করে বৃষ্টির সাথে যোগাযোগ করার, কিন্তু সেদিনের পর আর বৃষ্টির সাথে যোগাযোগ হয় না। আর বৃষ্টি ছাড়া কারোর নাম্বার, ঠিকানা মেঘের কাছে ছিল না। 4 বছর পর মেঘ দেশে এসে জানতে পারে বৃষ্টি মারা গেছে। আর বৃষ্টির শোকে তার মা পাগলা গারদে আছে। কিন্তু মেঘ ছেড়ে দেওয়ার পাত্র নেই। কেসটা আবারও রিভিউ করে, কিন্তু ফলাফল একই আসে। হঠাৎ মেঘ বৃষ্টি বলে চিৎকার করে ওঠে। সাথে সাথে রোদেলা, নীলা, সিরাজ, সীমান্ত সবাই মেঘের রুমে আসে। মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করে উঠলে যে? আসলে একটা খারাপ স্বপ্ন দেখেছি তো, তার জন্য। সবসময় কি এমন কথা ভাবো? বুঝি না, কিসের এত চিন্তা করো তুমি? সেটা তুমি বুঝবে না রোদেলা। তোমরা সবাই বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। মেঘ ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিল। সামনের দর্পণে হঠাৎ বৃষ্টির চেহারা ভেসে উঠল। মেঘ সেখানে এক ধ্যানে তাকিয়ে থাকলো। এভাবে কি দেখো মেঘ? হঠাৎ কোথায় হারিয়ে গেলে বৃষ্টি? কত খুঁজেছি তোমাকে। ওরা আমার সাথে খুব অন্যায় করেছে মেঘ। ওরা আমাকে এমন কোনো কষ্ট নেই যে দেয় নেই। মেঘ, আমি বাঁচতে চেয়েছি, তোমার কাছে ফিরতে চেয়েছি, কিন্তু ওরা আমাকে ছাড়ে নাই। ওরা কারা বৃষ্টি, বলো আমাকে। আমি কাউকে ছাড়বো না, সবাইকে ধরে নিজ হাতে শাস্তি দিব আমি। আর বৃষ্টিকে দর্পণে দেখা গেল না, আবারও উধাও হয়ে গেল। এখন শুধু মেঘের চেহারা দেখা যাচ্ছে। মেঘ হাত দিয়ে বারবার দর্পণটা মুছতেছে, কিন্তু বৃষ্টির চেহারা নয়, বরং মেঘের চেহারা দেখা যাচ্ছে। মেঘ সেখানেই বৃষ্টি বলে চিৎকার করে উঠল। রুমের ভিতরে সবাই ভয় পেয়ে গেল। তাই রোদেলা উঠে বাথরুমের দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলো, মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করতেছো কেন তুমি? বস, দরজা খুলেন, আমরা সবাই আছি তো। কোনো কি সমস্যা বস? না না, আমি ঠিক আছি, আসতেছি। মেঘ নিজেকে ঠিক করে নিয়ে বলল। হাত মুখ ভালো করে ধুয়ে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হলো। এবার মেঘ চেয়ারের উপর বসলো। সেখানে শুধু 5 জন আছে, মেঘ, রোদেলা, সিরাজ, নীলা এবং সীমান্ত। সিরাজ, সব কিছু ভালো মতো জেনে এসেছো তুমি? তাহলে এবার সব বলো তো শুনি। মানে যদি আদিত খানকে আমার মা ভালোবেসে থাকে, তাহলে আমার বাবাকে ভালোবেসে বিয়ে করলো কেন? ঠিক বুঝতে পারলাম না আমি। যখন আদিত খান আর আলিজার প্রেম আদিত্য খানের পরিবার মেনে নেয় না, তখন কিন্তু আদিত্য খানের বিয়ে হয়। আদিত্য খান রাজি হয় না, তবে আদিত্য খানের সম্পত্তির প্রতি লোভ ছিল। আদিত খান মনে মনে সিদ্ধান্ত নেয় তার
বাবা মারা গেলে দরকার হলে সে আলিজাকে দ্বিতীয়বার বিয়ে করবে এবং ঘরে তুলবে। বুঝলাম, কিন্তু আমার বাবার সাথে প্রেমের বিয়ে? বস, আলিজার পরিবার কিন্তু আগে থেকে অতটা সচ্ছল ছিল না, তাই আদিত খানের ভাই এই ঘটনা তার বাবাকে বলে দেয়। আদিত খান বিয়ে করার আগে আলিজা সব বুঝে শুনে বুদ্ধি করে। সেটা হলো এমন একজনকে আলিজা বিয়ে করবে যাতে পরবর্তীতে তাকে তালাক দিয়ে আদিত খানকে বিয়ে করতে পারে। তার মানে হচ্ছে আদিত খান আর আলিজা সবকিছু আগে থেকেই বুদ্ধি করে রেখেছে। ঠিক ভাই, আপনার বাবা মাইদুল আলিজাকে পছন্দ করতো, সেটা আদিত্য খান আর আলিজা দুজনেই জানতো। তাই তো আপনার বাবার সাথে প্রেমের নাটক করে আপনার বাবাকে বিয়ে করেন। এবার বুঝলাম আসল ঘটনা। তাই তো আদিত খান যখন জানতে পারে তার প্রেমের বড় বাধা ছিল তার বড় ভাই, মানে রোদেলার বাবা, তখন সে রোদেলার মাকে ধর্ষণ করে আর নিজের বাবা মেরে ফেলে। ঠিক তাই বস, কিন্তু বস, আপনার জন্মের পর আপনার বাবা যে বাসায় থাকতো সেখানে সপ্তাহে একবার দুবার আদিত খান যেত, কিন্তু আপনার বাবা সেটা জানতো না। কি কি বলে এসব তুমি সিরাজ? ঠিকই বলছি বস, কারণ তাদের তো আগে থেকেই প্রেম ছিল। সপ্তাহে যখন দু একবার যে যেত তাদের পোষাতো না। ঠিক তখনই আপনার বাবার চাকরিটা আদিত খান খেয়ে নেয়। তাহলে আব্বুর চাকরি যায়নি, বরং আদিত খান এমনটা করেছে। আপনার বাবাকে বলে আলিজা চাকরি করতে চায়। প্রথমে আপনার বাবা রাজি ছিল না, কিন্তু আলিজা জোরাজোরি আর আপনার ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়। আপনার বাবা যেখানেই চাকরি করতে যেত সেখান থেকেই আদিত খান মানা করে দিত। আর আপনার মা মানে আলিজা কোনো চাকরি করতো না। আলিজা প্রতিদিন আদিত খানের কাছে যেত। কিন্তু নেতাটুকু তো টাকার বিনিময়ে কাজ করত আদিত খানের হয়ে। আদিত খানকে যে কেউ সন্দেহ করতে না পারে, তাই এটুকু ব্যবহার করত। দুনিয়ায় এমন মহিলা আছে আমার জানা ছিল না। এমন একটা বাজে মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি, ভাবতেই ঘৃণা হচ্ছে। কিন্তু মেঘের বাবাকে কি আদিত খান মেরেছে? না ম্যাম। তাহলে কি টুকু মেরেছে? টুকু আদিত খান এনারা মারে নাই। আদিত খান শুধু চেয়েছিল মাইদুলের সাথে ডিভোর্স হোক, কারণ ডিভোর্স হলে আলিজা এমনিতেই তার হয়ে যাবে। তাহলে আব্বুকে মেরেছে সিরাজ? আপনার ছোট মামা আর আপনার মা। কি বস, আপনার বাবা বেঁচে থাকলে আলিজার সমস্যা হতো, মামলা করতে পারতো। পাড়া প্রতিবেশী সবাই তখন দোষ দিত আলিজাকে, কারণ স্বামী সন্তান থাকতে স্বামীকে ডিভোর্স দিয়ে বড়লোক ছেলেকে বিয়ে, এটা সমাজের লোক মেনে নিত না। আর আপনার মামা নানাদের উপর আঙ্গুল তুলতো। কিন্তু আদিবা যে বলল তার বাবা আদিত খান আর টুকু মেঘের বাবাকে খুন করেছে। আদিবা যেটা শুনেছে সেটা বলেছে। আলিজা আপনার বাবার কাছে গিয়ে ভাব জমায়, তখন আপনাকে তিনখানা রাখা হয়েছে। আপনার বাবাও সব ভুলে আপনার মা আলিজাকে মেনে নেয়, কিন্তু আপনার মা আর মামা আপনার বাবাকে মেরে ফেলার পর আপনার মা আদিত খানকে ফোন করে আপনার বাবার সাথে কথা বলতে বলে, আর আদিত খান টুকুকে নিয়ে আসে। তখন সবাই জানে আদিত খান আর টুকু মেরেছে। কিন্তু আপনি এত সব জানেন কি করে? ডিটেকটিভ সিরাজ নাম তো শুনেছেন। আমার কাজ হলো আসল সত্যটা মাটির নিচ থেকে হলেও বের করে নিয়ে আসা। খালি খালি সম্মানের ভয় কেন? মেঘের ছোট মামা আর তার মা মাইদুল মানে মেঘের বাবাকে খুন কেন করবে? আগেই বলেছি, মেঘের নানার পরিবারের সচ্ছল ছিল না। আদিত খানকে বিয়ে করার পর পুরো পরিবার রাতারাতি বড়লোক হয়ে যায়, কারণ সেটা সোজা নিজের স্বামীর খুনির নামে মামলা করবে এবং সেটাই জানায় থানায়, আর টাকার মাধ্যমে দফারফা করে ফেলে। আর বলতে হবে না সিরাজ, আমি সহ সবাই বুঝে গেছে সব। বস, আদিত খানের সাথে প্রেম বিয়ে এসব তো আলিজা ছিল মাত্র গেম, কারণ আলিজা দেখতে সুন্দর ছিল, তার উপর নজর পড়েছিল আদিত খানের। আদিত খান বড়লোক বাবার ছেলে হয়, তার প্রচুর সম্পত্তি। ওরে বাবা, কত বড় খেলোয়াড় আলিজা চাচি! চিন্তা করা যায়, নিজের স্বামী সন্তানের থেকে টাকা নিজের পরিবারের তার কাছে বড়। একদম ঠিক বলেছেন ম্যাম।
টাকার কারণে আলিজা দুই বোনের সংসার ভাঙতে ধরেছিল। টাকার কারণে আলিজা ছোট ভাইয়ের চাকরি হচ্ছিল না। টাকার আলিজা নিজেও কোনো করতে পারছিল না। বস তাহলে আমি আসি, পরে দরকার হলে ডাকবেন। সিরাজ সেদিনের মতো চলে গেল। মেঘ অতটাও হতাশ হয়নি, কারণ মেঘ জানে আদিত খানের পক্ষে একাই এত সব করা সম্ভব নয়। কিন্তু নিজের মাকে যে এরকমটা হবে সেটাই মানতে কষ্ট হচ্ছে। মেঘ, এখন তাহলে কি করতে চাও তুমি? আগে সীমান্তের বিয়েটা হোক আদিবার সাথে, তারপর বাকি কাজ আমি করব। কেউ এমন হতে পারে সেটা জানা ছিল না আমার। এটা মানো আর না মানো, মেয়েরা একটু হলেও টাকা পয়সা সম্পত্তির লোভী হয়। তা ঠিক, তবে 90% মেয়ে এরকম, বাকি 10% এরকম নয়। সবচেয়ে বড় কথা, পারিবারিক শিক্ষা যেমন হবে তার সন্তান সেরকম হবে। এটাও কিছুটা ঠিক, তবে প্রত্যেকটা মানুষের মাঝে জ্ঞান বুদ্ধি আছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে। তাই পরিবারের শিক্ষা যাই হোক না কেন, নিজে তো জানে কোনটা ভালো কোনটা মন্দ। ভাইয়া, আমার আম্মু আমাকে আর আব্বুকে খুব ভালোবাসে। এখন আম্মু রাতে আব্বুর খাওয়া না হওয়া পর্যন্ত খায় না। তোমার মা তো সত্যিকারের মা, নারী জাতির অহংকার তোমার মা। তোমার মায়ের মতো মা আছে বলে এখনো মা জাতিকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। আমি তাহলে চাচার বাসায় যাই, ওখানে কি হচ্ছে না হচ্ছে সব তো জানতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে যাও তুমি। আজকে সীমান্ত আর আদিবার বিয়ের দিন। মেঘের কথা মতো পুরো বিয়ে বাড়ির আয়োজন সেই রকম করেই করেছে আদিত খান। অনেক ধুমধামে আদিবা আর সীমান্তের বিয়েটা হয়ে যায়। সীমান্ত, আদিবা, এদিকে আসো, তোমাদেরকে কিছু জিনিস বুঝিয়ে দেই। ভাইয়া, কি জিনিস ভাইয়া? তোমার নামে একটা ফ্যাক্টরি, দুটো শোরুম গাড়ির, আর সীমান্তের নামে ওই ভবনটা আর 20 একর জমি। ভাইয়া, এসবের দরকার নেই, আমাদের জন্য তো অনেক কিছু করলে তুমি। এসব তোমাদের দুজনের জন্য সামান্য উপহার আমার তরফ থেকে। আর হ্যাঁ, এই যে মালদ্বীপের টিকিট আছে, দুজনে হানিমুনে যেও, ঠিক আছে? ভাইয়া, এত সব কেন করতে গেলে? আলিজা আর তার ভাই বোন সবাই চেহারাই হাসি। শত কোটি টাকার সম্পত্তি ভাবা যায়। সবাই একবার করে একে অপরের দিকে তাকালো। তাহলে আমরা আজকে চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। সাবধানে যেও মেঘ, আর ভালো থেকো। এদিকের কোনো কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না তোমার। হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমি গেলাম। যাওয়ার আগে সীমান্ত আর রোদেলাকে চোখ টিপ দিল। মেঘ বের হয়ে তার লোকেদের নিয়ে সেখান থেকে চলে গেল। মনে মনে শয়তানি হাসি হাসতেছে মেঘ, কারণ তার কাজ হয়ে গেছে। এবার চোর ধরার পালা। বস, ওসব কাগজ তো অনেক কিছু লেখা নেই, আর কোন ফ্যাক্টরি বা কোনো কিছু নাম উল্লেখ নেই। মাছ ধরতে বড়শি ফেলি না, ঠিক সেই রকম বড়শি ফেললাম আমি। তাহলে তো বসে ছেড়ে যাওয়া ঠিক হবে না বস। একদম ঠিক তাই। আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখন জায়গা বদল করতেছি। তাহলে তো সিরাজের দরকার আবার হতে পারে। এখন সিরাজকে লাগবে না, যা করার রোদেলা করে দিবে সব কিছু। এখন তাহলে আমাদের কাজ কি বস? আমাদের কিছু লোক সব সময় ওদের দিকে নজর রাখবে। আদিবা আর সীমান্ত হানিমুন থেকে ফেরার আগ পর্যন্ত। ঠিক আছে, আর বলতে হবে না আমাদেরকে। মেঘের কথা মতো নীলা তাই করলো। রোদেলা অনেক কথা জানালো মেঘকে। সীমান্ত আর আদিবা হানিমুনে মালদ্বীপে চলে গেছে। এখন তারা আসলে কিছু একটা করতে পারে তারা। মেঘ সব শুনে মনে মনে বলে তার পাতা ফাঁদে পা দিয়েছে তারা। এখন শুধু সেই সময়টার অপেক্ষা করতে হবে। হানিমুন শেষ করে সীমান্তর আদিবা ফিরে এসেছে। হানিমুন থেকে ফিরে আসার পরপরই হঠাৎ করে আলিজা তার মেয়ে জামাইকে তাদের বাসায় ডাকলো। সীমান্ত আর আদিবা আলিজা আদিত খানের ডাকে গেল। প্রথমে তাদেরকে খুব ভালো করে আপ্যায়ন করলো। তারপর সীমান্তের কাছ থেকে সব কিছু দলিল চাইল। সীমান্ত কোনোভাবেই দিবে না, তাই এবার আলিজা টুকুকে দিয়ে আদিবাকে চেয়ারে বেঁধে ফেলল। আলিজার ইশারায় এবার টুকু আদিবার মাথায় বন্দুক ধরল। কি এবার সব কিছুর দলিল দিবে, নাকি তোমার ভালোবাসা তোমার বউ আদিবাকে মেরে ফেলবো? ছি,
আমার ভাবতে ঘৃণা হচ্ছে একজন মা হয়ে সামান্য সম্পত্তির লোভে নিজের মেয়েকে মেরে ফেলতে চায়। সম্পত্তির জন্য আমি আরও অনেক খারাপ হতে পারি। হাতের কাছে কোটি কোটি টাকার ধন থাকতে আমি কি চেয়ে চেয়ে দেখবো? আম্মু, তুমি এতটা নিষ্ঠুর সেটা জানা ছিল না। আব্বু, তুমি কিছু বলতেছো না কেন? আমি আর কি বলবো, তোমার আম্মুকে আর নিজের বাবার সম্পত্তি পেতে আমিও নিজের বাবাকে মেরে ফেলেছিলাম, নিজের ভাবিকে ধর্ষণ পর্যন্ত করেছি। তাহলে তোমাদের কাছে কি শুধু সম্পত্তি সব আর বাকি সব কিছু পর? ঠিক তাই মাই ডিয়ার গার্ল, যত সম্পত্তি যত টাকা থাকবে আমাদের সম্মান আমাদের দাম ততই থাকবে। আপনারা এত খারাপ জানলে আগেই মেঘ ভাইয়াকে বলে দিতাম আর ওনাকে থাকতে বলতাম। আমরা তো এই সুযোগটাই নিয়েছি জামাই বাবাজি। এত কথা বলার সময় নেই, দ্রুত সমস্ত কিছুর কাগজ দাও, না হলে কিন্তু আদিবাকে এখানেই মেরে ফেলবো। আমাকে মেরে ফেলুক, তবুও কোনো কিছুই দিবে না সীমান্ত। টুকু তোকে কি বন্দুক ধরে রাখতে এখানে রেখেছি? না, আপনি আদিবার কোনো ক্ষতি করবেন না, আমি সব কিছুই দিব। সীমান্ত সব কিছু দেওয়ার পরও যদি আমাদের দুজনকে মেরে ফেলে তখন? আলিজা এবারকে আদিবার গালে মুখে ইচ্ছে মতো মারতে থাকলো। সীমান্ত উঠে বাধা দিতে যাবে, তার আগে আদিত খান সীমান্তকে আটকে দিল। এত কষ্ট করে মানুষ করলাম, বড় করলাম, আর এখন বাবা মা এইটুকু সুখী হতে চায় আর তুমি বাধা দাও? প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব সন্তানকে মানুষ করা শিক্ষা দেওয়া। এত কথা বলে সময় নষ্ট করতেছো কেন? তুমি যা করার তাড়াতাড়ি করো আলিজা। আবারও ইচ্ছে মতো আদিবাকে মারতে থাকলো আলিজা। সব কিছু মেঘ সিসিটিভি ক্যামেরায় দেখতেছে। এখন আর তার বসে থাকার সময় নয়। যখন আদিবাকে চেয়ারে বেঁধে রেখেছিল ঠিক তখনই রোদেলা মেঘকে ফোন করে জানায়, টুকু যা নতুন দলিল নিয়ে আয় আর দুজনের কাছ থেকে সই করে নে। সব আগে থেকেই রেডি করা আছে স্যার। আমরা এবার আরো বেশি কোটিপতি হয়ে গেলাম। ওই 20 তলা ভবনের টাকা দিয়ে আমরা আরো অনেক কিছুই করতে পারবো। শোনো না, এখান থেকে কিছু আমার ভাই বোনকে দিয়ে দাও। সেটা তো আগে থেকেই দেখতেছি, আবারও নতুন করে। সরি আলিজা, সবকিছু ভুলে গেলি? তোর সুখের জন্য কত কি করেছি আমরা। আলিজা, তোদেরকে সাহায্য করলাম আর তোরা দুজন কি আমাদের দিকে দেখবি না? দেখো না, ভাইজানেরা তো আমাদের হয়ে কত কিছু করছে। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকেও দিব আমি। এবার আদিবাকে ছেড়ে দেন, আমরা এখান থেকে চলে যাই। টুকু, এই গরিব ছোট লোকের বাচ্চাকে চেয়ারের সাথে বেঁধে ফেলো। আগেই বলেছিলাম ওরা কেউ ভালো না, ওরা আমাদেরকে ছাড়বে না। এমন কথা বলে না মামনি, তুমি আমাদের সন্তান, তোমাকে কোনো করতে পারি, যা করার এই গরিব ছোট লোকের বাচ্চার সাথে করব। ওর সাহস কত বড় আমাদের পরিবারের মেয়েকে বিয়ে করে। টুকু, ডিভোর্স পেপারটা নিয়ে আসো আর ওর কাছ থেকে সই নাও। তাহলে এত টাকা নষ্ট করে উকিল ধরে ডিভোর্স পেপার করতে গেলাম কেন যদি মারিস? স্যার, এত কথা বলার দরকার কি? এটাকে এখানেই মেরে ফেলেন। যা ভালো মনে করো সেটাই করো। মেঘ ভাই আপনাদের কাউকে ছাড়বে না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না গরিবের বাচ্চা। টুকু জেনা সীমান্তকে গুলি করতে যাবে মেন দরজা দিয়ে, সে সময় মেঘ ঢুকে পড়ল আর মেঘকে দেখে সবাই অবাক হয়ে গেল। হঠাৎ মেঘ এখানে কি করে আসলো সেটাই বুঝলো না। এই তো মেঘ ভাই এসে গেছে, আপনারা কেউ বাঁচতে পারবে না। ভাইয়া, বলেছি না ওরা খুব খারাপ মানুষ। দেখো ভাইয়া আমাদের কি অবস্থা করেছে, আর জোর করে সীমান্তের কাছ থেকে সব কিছু লিখে নিয়েছে। আরে ধুর ভাইয়া, আমাদের কারো নামে কিছু লিখে দেয় নাই। ভাইয়া তো এদের আসল রূপটা দেখার জন্য নাটক করেছিল। তাহলে দুজনেই শুধু শুধু মার খেলাম কেন? মেঘ ভাইয়া যদি আমাদের দুজনের জন্য এত কিছু করতে পারে, তাহলে কি আসল অপরাধী ধরিয়ে দেওয়ার জন্য মার খেতে পারি না? মেঘ, ওদের দুজনের কথা শুনিস না বাবা, আগে আমার কথা শোন বাবা। আর কি শুনবো আর কি দেখবো? আমি সব তো নিজের চোখে দেখলাম। আমি তোমাদের কাউকে ছাড়বো না আমি। মেঘ যখন সীমান্তের বাঁধন খুলে দিতে যাবে ঠিক সেই সময় পিছন থেকে টুকু মেঘের মাথায় বাড়ি দিল আর সাথে সাথে মেঘ মাটিতে লুটিয়ে পড়লো। মেঘের জ্ঞান নাই, তাকেও চেয়ারের সাথে বেঁধে রাখলো। এবার এক জগ পানি এনে মেঘের মুখে ঢেলে দিল। সাথে সাথে মেঘ চোখ মেলে তাকালো, চোখ খুলে দেখে তাকেও চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেঘ খুব ছটফট করতে থাকলো চেয়ার থেকে ওঠার জন্য, কিন্তু সেও পারল না। এত ছটফট করে কোনো লাভ নেই মেঘ, আর এখান থেকে জীবিত বের হতে পারবে না তুমি। আমাদের সাথে এত বড় গেম খেলছিস তুই, এবার তোকে দিয়েই তোর সব কিছু নিয়ে নিব আমরা। কিন্তু ওর সব কিছু তো ওর নামেই না।
সব জানি, কিন্তু আমরা তো হ্যান্ড ক্যাশ নিব, মানে চেক সই করব আর টাকা তুলে নিব। আরে সাব্বাস, এত বুদ্ধি তোমার মাথায়, সেটা তো জানা ছিল না। টুকু, চেক বই নিয়ে আয় আর মেঘের কাছ থেকে সই করে নে। আশা করা ভালো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন কোনোদিন দেখো না যেটা পূরণ হয় কখনো। এর চেয়েও খুব খারাপ খারাপ স্বপ্ন পূর্ণ হয়েছে, আর এটা তো মামুলি বিষয় মাত্র। আমাকে ছেড়ে দিলে বেঁচে যাবে, আর ছেড়ে না দিলে মরবে সবাই, কেউ বাঁচবে না। এবার মেঘের তিন মামা মেঘকে মারা শুরু করে দিল। ওরা যতই মারে মেঘ ততই হাসে। পাশ থেকে রোদেলা গোপনে সব ভিডিও করতেছে। সই কর, নয়তো মর। আর হ্যাঁ, মরার আগে একটা সত্যি কথা শুনে যা। মানে? তোর বাপকে আমি আর ছোট ভাই মিলে মেরেছিলাম। তুই তো কিছুই না আমার কাছে। তাহলে টুকু আর আমার দোষ হলো কেন? তোমার দোষ আমি দিয়েছি। তোমার দোষ না দিলে কি আজকে তোমাকে আপন করে পেতাম আমি? তোমার টাকা ছিল, ক্ষমতা ছিল, তাই পুলিশ কিছুই করেনি। আচ্ছা, তুমি কেমন মা? আমি শুনেছি মায়েরা নাকি নিজের সন্তানকে মানুষ করার জন্য নিজের দেহ পর্যন্ত বিক্রি করে। মায়েরা নাকি নিজের সন্তানকে সারা জীবন আগলে রাখে। মায়েদের কাছে নাকি সন্তান সারা জীবন ছোটই থাকে। সারা জীবন কি মায়েরা কষ্ট করবে নাকি? মায়েদের কি জীবন নেই? মায়েদের কি ইচ্ছে করে না সুখে শান্তিতে থাকতে? আব্বুকে মারতে গেলে কেন? আব্বু তো এমনিতেই ডিভোর্স দিত তোমাকে। কলেজ জীবনে তোর বাপ বহুত জ্বালিয়েছিল, আর তোর বাপ বেঁচে থাকলে নানান রকম সমস্যা হতো আমার। এমনকি আদিকে আপন করে পেতাম না। সামান্য সুখের জন্য কতগুলো জীবন নষ্ট হয়েছে ভেবে দেখেছো? যতগুলো জীবন নষ্ট হয়েছে তার চেয়ে অনেকগুলো জীবন সুখে শান্তিতে আরাম আয়েশে আছে। এত কথা বলার দরকার কি? জোর করে হলো চেক বইয়ের সব পাতায় সই করে নাও। স্যার ঠিক বলেছেন। আপনারা তিন ভাই দাঁড়িয়ে কি দেখতেছেন? মারেন বেটাকে, মারতে মারতে ওর বাপের কাছে পাঠিয়ে দিন। মেঘকে কি মারবে? মেঘ কি মারবে? তার আগে নীলা সবাইকে নিয়ে ভেতরে ঢুকে গেল। মেঘের লোকগুলো এক এক করে সবাইকে মারতে থাকলো। নীলা প্রথমে মেঘের হাতের বাঁধন খুলে দিল। এরপর সীমান্ত আর আদিবার দুজনে ছাড়া পেয়ে একে অপরকে জড়িয়ে ধরল। সবাই মার খেয়ে আধো মরার মতো অবস্থায় পড়ে আছে। বাকি আছে আদিত খান আর আলিজা। তারা তাদের মৃত্যু বুঝতে পেরে মেঘের পা জড়িয়ে দিল। আমি ভুল করছি বাবা মেঘ, দরকার হলে সারা জীবন তোমার গোলামি করব মেঘ। অবশ্যই ক্ষমা করব। তার আগে আমার আব্বুকে আমার কাছে এনে দাও। এখন বাবা বলে ডাকতেছো তুমি না? যখন এতিমখানায় ছিলাম তখন একবারও মনে পড়ে নাই? ওটা তোমার মায়ের দোষ নয় মেঘ, ওটা আমার দোষ। আপনি পাক্কা মাদারবোর্ড। নিজের ভাবিকে ধর্ষণ করেছেন, নিজের বাপকে মেরেছেন। বাবা মেঘ, আমরা ভুল করেছি, এরকম ভুল আর করব না। সেরকম সুযোগ পেলে তো তোমাদের সবাইকে জেলে পাঠাবো আমি। কিন্তু কিসের অপরাধে পাঠাবে তুমি? আমার আব্বু হত্যা, আপনার ভাবিকে ধর্ষণ, আপনার বাবাকে খুন, এমনকি আজকে সীমান্ত, আদিবা আর আমাকে অ্যাটেম্প টু মার্ডার কেসের অপরাধে। তোমার কাছে কি কোনো সাক্ষী প্রমাণ আছে? আর কারো মুখের কথা কি আইন আদালত বিশ্বাস করবে? রোদেলা ভিডিওগুলো চালু করে দেখাও তো। রোদেলা এবার শুরু থেকে এখনো পর্যন্ত সব ভিডিও দেখাতে থাকলো। সব ভিডিও দেখে আলিজা আদিত খান দুজনেই অবাক হয়ে গেল। মেঘ এবার আদিত খানকে মারা শুরু করে দিল। আলিজা ধীরে ধীরে পিছনে সরে টুকুর হাতে বন্দুকটা হাতে নিল। মেঘ আদিতকে মারতে লাগলো। এই সুযোগে আলিজা মেঘের দিকে বন্দুক তাক করে গুলি করবে। সেই সময় রোদেলা মেঘ বলে চিৎকার করে দৌড়ে মেঘের কাছে গেল। আলিজার গুলিটা রোদেলার শরীরে লাগলো। আদিত খানকে মারা বাদ দিয়ে মেঘ রোদেলাকে ধরল। নীলা গিয়ে আলিজাকে ধরল, আর বাকি লোকগুলো আদিত খান আর বাকিদের। এটা তুমি কি করলে রোদেলা? আমার জন্য কেন তুমি নিজের বুকে বুলেট নিলে? মেঘ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বাঁচাতে মরতেও পারি আমি। রোদেলা কথা বলো, চুপ হয়ে গেলে কেন তুমি? বস, এখন এদের কি করব? কয়েক বস্তা টাকা নিয়ে আসো।
এদের তো টাকা পয়সা ধন সম্পদের লোভ, তাই না? আজকে এদের এমন শাস্তি দিব যে শাস্তি পৃথিবীতে কেউ কাউকে দেয় নাই। নীলা কাকে যেন ফোন করলো আর সাথে সাথে বেশ কয়েক বস্তায় টাকা ভর্তি নিয়ে আসলো। এদের সবগুলোকে এক জায়গায় করে বেঁধে ফেলো, আর সমস্ত বস্তার টাকা এদের চারদিকে শরীরে দিয়ে দাও। মেঘের কথা মতো সবে সেই কাজটাই করলো। আলিজা, আদিত খান, টুকু, বাকিরা সবাই অবাক হয়ে গেল। আদিবা, আবির, তোমরা চোখ বন্ধ করে ফেলো। নীলা, লাইটারটা দাও। মেঘ, তুমি এমন কাজ করতে পারো না। আমি তোমার মা হই, তোমাকে আমি জন্ম দিয়েছি। মেঘ, তোমাকে কত পিঠে নিয়ে কোলে নিয়ে বেরিয়েছি। আমাদের সাথে এমন কাজ করো না, জীবনেও কোনো ভুল কাজ করব না। নীলা, এবার ওদের সম্পত্তির কাগজগুলো ওদের শরীরের উপরে দাও।